অনেকেই বলে যে কর্পোরেটে অনেক বেশি পলিটিক্স, টিকতে পারবা না, চান্স পাবা না। পলিটিক্স অবশ্যই থাকে। পলিটিক্সের নেগেটিভ যদি হয় তাহলে দেখা যাবে যে একটা ছেলে বা একটা মেয়ে দেখা যাচ্ছে আরেকজনকে ল্যাং মেরে ভালো করার চেষ্টা করে। দ্যাট ইজ ব্যাড। কমিউনিকেশন স্কিল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা আসলে বিকল্প নাই। অনেকে বলে যে পড়াশোনা শেষ করো তারপর চাকরি করো, অনেকে আবার বলে তুমি পড়াশোনা করতে করতে কিছু না কিছু করো। আসলে আসলে কি করা উচিত? তরুণদের জন্য কি বলবো? আমার কাছে মনে হয় পড়াশোনা করতে করতে করা উচিত। নিজেকে অ্যাসেস করতে হবে আমি কোন জায়গায় দুর্বল, ওই জায়গাটাকে স্ট্রং করার জন্য দরকার ওখান থেকে কোর্সগুলো করুক। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরজে শান্ত মুদ্রার এপিটোপিট থেকে। ডাঙ্গুলি এন্টারটেনমেন্টের এই আয়োজনে আজকে আমাদের সাথে বিশেষ একজন মানুষ রয়েছেন, যে মানুষকে কর্পোরেট জগতে সবাই চেনেন, আর আমি রীতিমতো তাকে ডাকি কিং অফ কর্পোরেট ইন্ডাস্ট্রি। তিনি হচ্ছেন শেখ আমিনুর রহমান ভাইয়া। ভাইয়া মূলত অনেক কিছু একই সাথে। মুদ্রার এপিটোপিট যদি বলতে যাই, এপিটে বলতে হবে একজন কর্পোরেট পার্সন, ও পিঠে আরও যা যা আছে তা নিয়ে গল্প করবো। ভাইয়া কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি, বেশ ভালো আছি, দিনকালও বেশ ভালো, এবং অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য আজকে। এবং এখানে ডাকার পেছনে মূল কারণটাই হচ্ছে ভাইয়া, মুদ্রার এ পিঠে সবাই জানে আপনি একজন কর্পোরেট পার্সন, কিন্তু ও পিঠে আপনি যে অভিনয় করছেন, আপনি যে কবিতা আবৃত্তি করছেন, কবিতা লিখছেন, এই ব্যাপারগুলো অনেকেই জানে না। তাই আমি শুরুটাই করতে চাই এই গল্পটা দিয়ে। আপনার লেখালেখি আসলে কবে নাগাদ শুরু হয়েছিল? অনেক ছোট থেকে। তখন আমি আসলে স্কুলে পড়ি, স্পানি স্কুলে। আমি আমার পড়াশোনা স্পানি স্কুলে, ওখান থেকে ম্যাট্রিক পাস করেছি। সো ওখানেই আসলে আমার প্রথম লেখা আর কি, এবং ওটা ম্যাগাজিনে ছেপেছিল আর কি। ম্যাগাজিনে যাবে কবিতা বা লেখা যাবে এই চিন্তা করে আমাকে বললো যখন বন্ধুরা যে তুই এটা কিছু লিখে ফেল। তো প্রথমে ইংলিশে একটা প্রবন্ধ লিখেছিলাম, পরে চিন্তা করলাম একটা কবিতা লিখে দিই। তো ওই তখন থেকেই শুরু আর কি কবিতা লেখা। বাট ওরম করে অনেক বেশি যে লিখেছি তা না, খুব অল্প স্বল্প, যখন মন চেয়েছে তখনই লিখেছি। আবৃত্তির ব্যাপারটা কি তখন থেকে এসেছে? আবৃত্তি আরেকটু পরে। আবৃত্তিটা আসলে আমি যখন ম্যাট্রিক পাস করি তখন আমি ঢাকা পদাতিকেও ঢুকেছিলাম, আবার হচ্ছে একটা কবিতা আবৃত্তির সংগঠনেও ঢুকেছিলাম। তো তখন থেকে আবৃত্তি শুরু করেছিলাম এই কারণে যে চিন্তা করলাম যে আমার গলার আওয়াজটা একটু ভালো, ওইটা চিন্তা করলাম যদি কবিতা আবৃত্তি করে হয়তো ভালো লাগবে। সো ওই সময় কিছু শিখেছিলাম আর কি। তারপরে টুকটাক করে মাঝে মাঝে পড়ি আর কি, যখন ভালো লাগে, মন ভালো থাকে। এবং ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, আমি নিজে আপনার ভয়েসের খুব ফ্যান। কারণ আমি যখন সময় পাই, প্রায় সময় আপনার প্রোফাইলে ঢুকে, ফেসবুকের প্রোফাইলে ঢুকে, সেখান থেকে হলো আপনার কবিতা আবৃত্তি আমি শুনি। ইভেন কি যেগুলো বাংলার বাইরে অন্যান্য ভাষা আছে সেগুলোও দেখতে পাই, দারুণ লাগে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমার এটা প্যাশন প্যাটার্ন আর কি, মানে হবি বা প্যাশন এরকম প্যাটার্ন নেই, এই জন্য কবিতা আবৃত্তিগুলো করি আর কি। ওই যে বললাম না গলার আওয়াজটা একটু ভালো, ওইটাই একটু ক্যাপিটালাইজ করি আর কি। প্যাশন থেকে আবার একটু প্রফেশনের দিকে চলে আসি। প্রফেশনের দিকে যদি আসি, আপনি বর্তমানে প্রাইম ব্যাংক ফিনটেকের সিইও হিসেবে কাজ করছেন। এই জার্নিটা কেমন লাগছে? এটা একদমই শুরু, মানে আমি জয়েন করেছি জুনের 15 তারিখে 2025-এ। সো একদম স্ক্র্যাচ থেকে শুরু করছি, টিম গঠন করছি। এখন এই টিম গঠন করে হয়তো বা খুব তাড়াতাড়ি আমরা লঞ্চ করবো। ইট উইল বি এমএফএস। আমি এমএফএস আগেও কাজ করেছি, সো এই অভিজ্ঞতা থেকে যা যা ভালো কিছু করা যায় সেটাই এইবারে এইখানে চেষ্টা করবো নামাতে, নতুন এক্সপিরিয়েন্স দিয়ে আর কি। আপনি আগেও এমএফএস এ ছিলেন, নতুন করে একটা এমএফএস লঞ্চ করতে যাচ্ছেন, নিঃসন্দেহে এটা ভালো কিছু হবে। কিন্তু মাঝে ক্যারিয়ারে আপনি টেক কোম্পানি থেকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের একটা কোম্পানির সিইও হিসেবে ছিলেন। এই জার্নিটা, মানে এই রদবদলের কারণটা কি ছিল? এইখানে একটা, মানে আই উড সে এখানে একটা মিথ আছে। সাধারণত যারা অনেকে বলেন সিনিয়ররা যে যারা টেলকো বা এমএফএসে কাজ করেছে যারা, তারা এফএমসিতে কাজ করতে পারে না, বা এফএমসি যারা কাজ করে টেলকোতে কাজ করতে একটু সমস্যা হয়, বা এরকম ধরনের ওই মিথটা ভাঙার জন্যে বা স্ট্যাটাস কিউটা ভাঙার জন্যেই আসলে আমি তখন চিন্তা করলাম যে একটা নতুন ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করি। সো কাজ করে ফেলিয়ার হয়েছি তা না, অনেক ভালো করেছি। আমি যখন ওখানে যাই তখন মান্থলি সেলস ছিল 13 কোটি টাকা মতো ছিল। অ্যান্ড যখন আমি মাত্র 8 মাস ছিলাম, 8 মাসের মধ্যে সিভিয়ার একটা গ্রোথ দিই, মানে প্রায় 34 কোটি টাকাতে নিয়ে যায় আর কি মান্থলি সেলস। সো ওখানেও আল্লাহর মতো একটা ভালো সাকসেস ছিল আমার জীবনে। আপনার ক্যারিয়ারের প্রায় সব কিছুতেই আপনি সাকসেস। স্পেশালি যদি বলি যে ক্যারিয়ারের জায়গাটা যা গ্রামীণ ফোন থেকে শুরু হয়েছিল, এবং সেই সময়ের কর্পোরেট কালচারটা আসলে কেমন ছিল, বা এই সময়ের মধ্যে কেমন পার্থক্য দেখতে পান, এবং সেই যে 16 বছর আপনি গ্রামীণ ফোনের সাথে ছিলেন, সেই সময়ের গল্পটা যদি একটু বলতেন। এটা খুব ইন্টারেস্টিং। আমি গ্রামীণ ফোনে আসলে জয়েন করি হাসতে খেলতে। তখন আমি আইসিএমএতে পড়ি। আমার এক বন্ধু আছে ইমু নামে, ও বললো, আমার তখন মানে আমাদের মধ্যে অনেকেই তখন কম্পিউটার জানতো না, বাট আমি আর আমার বাবা একসাথে আবার কম্পিউটার শিখেছিলাম, অ্যান্ড সেটা কাজে লেগেছে। একটা বড়
পত্রিকা বড় একটা ইশতেহার ছিল যে গ্রামীণ ফোনে লোক নিচ্ছে আর কি, লোক নিয়োগ দিচ্ছে। তো আমার বন্ধুরা বললো এরকম কম্পিউটার লিটারেসি লাগবে, যেটা তোর মধ্যেই একমাত্র আছে, তুই অ্যাপ্লাই করে দে। আমার বোনও অ্যাপ্লাই করছে তোরটা। তো আমরা তখন নীলক্ষেতে গিয়ে ওরাই সব কিছু আমার অ্যাপ্লিকেশন করে ওরা গ্রামীণ ফোনে পাঠিয়ে দিয়েছিল। অ্যান্ড আলটিমেটলি ওখান থেকে কল পাই। অ্যান্ড দেন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, আমি সেলসে অ্যাপ্লাই করেছিলাম, বাট আমি চান্স পাই টেকনোলজিতে। তো প্রথম 2.5 বছর টেকনোলজি ডিভিশনে ছিলাম। অ্যান্ড দেন সেলসে যাই। সেলসে গিয়ে সেলসের প্রত্যেকটা উইংয়েই মোটামুটি কাজ করা হয়েছে, লাইক এজেন্ট ম্যানেজমেন্ট, ডিলার ম্যানেজমেন্ট, লজিস্টিক, দেন খুলনা রিজিয়ন, ময়মনসিংহ রিজিয়ন, দেন ঢাকা রিজিয়ন। তো সব জায়গায় মোটামুটি কাজ করার অভিজ্ঞতা হয়েছে। আর যেটা তুমি বললে যে কালচারটা কীরকম ছিল, কালচারটা আসলে না কখনোই আমাদের মনে হয়নি যে এটা একটা অফিস। মানে এত সুন্দর ভ্রাতৃত্ববোধ ছিল সবার মধ্যে, এবং ওখানকার ভ্যালুসগুলো খুব ভালো। এই ভ্যালুসগুলোর কারণ ওই ভ্যালুসগুলো এখনও ধারণ করি, যার জন্যে জীবনের পথ চলা অনেক সহজ হয়ে যায়। এবং সেই ভ্যালুজের থেকে যদি আসি, কর্পোরেটের যে জগৎটা রয়েছে, এই জগৎ নিয়ে অনেক রকম গসিপিংও হয়। অনেকে বলে যে কর্পোরেটে অনেক বেশি পলিটিক্স, টিকতে পারবা না, চান্স পাবা না, বা ওই নেটওয়ার্কটা যদি না থাকে কখনো নিজেকে ইউটিলাইজ করা যাবে না। আপনার পার্সপেক্টিভ থেকে এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই। একটা ব্যাপার হচ্ছে যে আমার কাছে মনে হয় পলিটিক্স অবশ্যই থাকে, প্রতিটা কোম্পানিতেই আছে, বাট এটারও একটা গুড সাইড আছে, ব্যাড সাইড আছে। বাট পলিটিক্সটা বুঝতে হবে, মানে বুঝতে হবে মানে আসলে কি এটা পজিটিভ পলিটিক্স না নেগেটিভ পলিটিক্স। আমরা যারা আছি সেটা চেষ্টা করি পলিটিক্সটাকে পজিটিভ দিকে আগানো, হয়তো বা কম্পিটিশনের জন্য পলিটিক্স করা, যে এই কাজটা করলে ভালো হবে বা এরকম করে তাদেরকে একটা কম্পিটিশন দিই। সো পলিটিক্সের নেগেটিভ যদি হয় তাহলে দেখা যাবে যে একটা ছেলে বা একটা মেয়ে দেখা যাচ্ছে আরেকজনকে ল্যাং মেরে ভালো করার চেষ্টা করে, দ্যাট ইজ ব্যাড। হ্যাঁ, চেষ্টা করতে হবে দুজনকে সহযোগিতা করে যেন দুজনে একসাথে উপরে উঠতে পারে, এইটা হলে ভালো হয়। আর পলিটিক্সকে আসলে এড়ানো অনেকভাবেই যায়, যদি আমরা এগুলো পাত্তা না দিই তাহলে পলিটিক্সকে কাছে আনার কোনো দরকারও নেই আমার কাছে মনে হয়। কারণ আমরা তো এত বছর কাজ করেছি, আমার প্রায় 28 বছর প্লাস ক্যারিয়ার চলছে। সো ওখানে আমি দেখি নাই, আমি পলিটিক্স দেখেছি, বাট আমি ইউটিলাইজ করিনি কখনো সময়। বাট আমার কাছে মনে হয় এই জিনিসটা বুঝতে হবে যে পলিটিক্স হচ্ছে। সো এই কারণে নেটওয়ার্কিংটা খুব দরকার, সবার সাথে খাতিরটাও দরকার, জানে এই কথাগুলো যেন আমার কানেও আসে যে কি হচ্ছে না হচ্ছে, তাহলে ওই অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে। তাহলে যে বড় বড় কোম্পানিগুলো আছে, যদি এফএমসিজিতে বলি যে অনেক স্টাফ কাজ করছে, অনেক সময় দেখা যায় যে লাইক জুনিয়র যারা আছে, জুনিয়র এক্সিকিউটিভ যারা আছে, ওরা হয়তো সিইও পর্যন্ত মিটিংও করছে না। তো এই গ্যাপটা দূর করার ওয়েটা কি হতে পারে? এটাতে হয় কি, এখন ইদানিং আধুনিক যুগে যেটা হয়, লেয়ারিংটা অনেক কমিয়ে দিয়েছে, হায়ারার্কি এখন অনেক কম, যার কারণে হচ্ছে যে একটা জুনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভই হোক, সিইও পর্যন্ত মিট করার সুযোগ আছে। এবং ভালো ভালো কোম্পানি বা বড় কোম্পানি যেগুলো আছে, মাল্টিনেশনাল কোম্পানি আছে, সিইওরা কিছু প্রোগ্রামই করে যে কফি খায় অনেকের সাথে, বাঞ্চ অফ পিপল বা ডিপার্টমেন্টের কিছু এদের রিসোর্সদের নিয়ে। সো এরকম ধরনের অনেক প্রোগ্রাম করে সিইও, যে নিজস্ব টিমের সাথে বসা, তাদের সাথে খাওয়া। যেমন আমি এই কোম্পানির সিইও, যে আমরা কিন্তু দুপুরবেলা সবাই একসাথে খাই। হ্যাঁ, তারপরে আবার মাঝে মাঝে দেখা যায় স্পেশাল খাওয়া নিয়ে আমি অর্ডার দিলে একসাথে আবার সবাই মিলে এই খাওয়া খাই। সো সবাই কিন্তু এখন আমার সাথে ইন্টারাক্ট করতে পারছে। হয়তো টিম সাইজ ছোট, দ্যাট ডাজন্ট মিন যে টিম সাইজ বড় হলে এটা করা সম্ভব না, তখন ভাগে ভাগে করতে হবে। বাট উইল ডু ইট ইনশাল্লাহ। ভাইয়া, আরেকটা বিষয় আমার পার্সোনালি খুব জানার ইচ্ছে, কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাব যেটা আপনি রান করছেন, ফাউন্ডার এবং প্রেসিডেন্ট হিসেবে আছেন, এই আইডিয়াটা আসলে কিভাবে আসলো মাথায়? এটা একটা ইন্টারেস্টিং আসলে হচ্ছে যে এখন অনেক ক্লাব, আগেও ক্লাবের সংখ্যা একটু কম ছিল। আর আমি তখন খুলনা ক্লাবে যেতাম, দেখতাম যে মেজরিটি সবাই মুরব্বীরা বসে আছে, সো ওইখানে আসলে হ্যাং অ্যারাউন্ড করাটা খুব মুশকিল হয়ে যেত। তো দেখা যেত তখনকার রিজিয়ন ম্যানেজার যারা আছে বা এরিয়া ম্যানেজার যারা আছে বিভিন্ন কোম্পানির, আমার বাসায় আড্ডা হতো। ইনফ্যাক্ট আমি তখন ব্যাচেলার থাকতাম, আমার ওয়াইফ তখন ঢাকায় ছিল, আমি খুলনায় থাকতাম। সো আমার বাসায় আড্ডা হতো, আমরা রাতে খাচ্ছি বা আড্ডা দিচ্ছি, এটা হচ্ছে। তো ওইখান থেকে মাথায় আসলো যে অনেক ধরনের ক্লাব আছে, রিজিওনাল ক্লাব আছে বা লাইক উত্তরা ক্লাব আছে, বনানী ক্লাব আছে, এক এক জায়গায় এক এক রকমের লোকজন বসে, ব্যবসায়ী, চাকরিজীবী, এরকম। মানে আমাদের ক্লাবটার মধ্যে দেখা যাবে যে এখানে যদি এরকম একটা ক্লাব করা যায় যে কর্পোরেট সবাই মিলে আড্ডা দিবে, এক এক ইন্ডাস্ট্রি আর এক ইন্ডাস্ট্রিকে চিনবে, লাইক এফএমসিজি টেলকোকে চিনবে, টেলকো এমএফএসকে চিনবে, সো এরকম একটা মিংলিং হবে। এবং এই মিংলিংয়ের কারণে আবার নেটওয়ার্কিং হবে। এই নেটওয়ার্কিংয়ে দেখা যাবে এখানে অনেক ধরনের চাকরিরও সুযোগ হয়ে যেতে পারে, বা এখানে অনেকে আছে সিনিয়র যারা আছেন তারা এখানে আসেন, আড্ডা দেন, ওনাকে দেখার জন্য অনেকে আসে বা এই নেটওয়ার্কিংটা করে, তার সাথে একটু কথা বলে।
সো এই ধরনের একটা থিঙ্কিং আসার কারণেই আর কি আমাদের কিছু সমমনা বন্ধু বান্ধব ছিল, তারাই মিলে এই ক্লাবটা আমরা করি। এখন প্রায় 450-এর উপরে আমাদের মেম্বার আছে এখানে। এই মেম্বার্সগুলোকে নিয়ে কি কি অ্যাক্টিভিটি করার? এটা আমরা বিভিন্ন ধরনের পার্বণে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি। এই পয়লা বৈশাখ বা এরকম ধরনের হয়, উইমেন্স ডে আছে, ওগুলা নিয়ে থাকে প্রোগ্রাম হয়। তারপরে এছাড়াও আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করি ওখানে। অনলাইন পডকাস্ট প্যাটার্ন আমরা কিছু করেছি। আমাদের ওখানে একজন ইসি মেম্বার আছেন ইয়াফি, ও এই ধরনের কাজগুলো ওয়েবিনার করে আর কি। ক্লাবের অনেকে আছেন যারা বড় বড় পোস্টে আছেন এবং কী কী অবদান রেখেছে তার কোম্পানিতে, সেইগুলো নিয়ে আসলে আমরা অনেক সময় ডিসকাশন করি, যেটা আসলে অনেকের জন্য কাজে দেয়। আর দ্যাটস এ নেটওয়ার্কিং হাব আর কি, সোজা কথা। ভাইয়া, মুদ্রার ওপিঠে আবার একটু যেতে চাই। আমরা যতটুকু জানি আপনি অভিনয় করেছেন এবং সেই নাটক খুব শীঘ্রই আসতে যাচ্ছে, এবং কার সাথে কি নাটক একটু যদি আমাদের অডিয়েন্সকে বলতেন। নাটকটা আসলে আমি অনেক আগে থেকে ঢাকা পদ্ধতিকে আমি আসলে ওয়ার্কশপ করে ঢুকেছিলাম সেই ইন্টারমিডিয়েটের সময়। ওখানে কিছুদিন করার পরে দেন আমার এক বন্ধু আছে মনির খান শিমুল, ওই প্রথম আমাকে নাটকে নিয়ে যায়। তখন প্রথম নাটকটা করি, একটা ট্রায়াঙ্গেল লাভ ছিল, আমি শিমুল আর অপি করিম ছিল। তারপর আরেকটা নাটক করি, ওইটাতেও ছোট রোল ছিল, সে শিমুলই নিয়ে যায়। তারপর ওরকম করে করা হয়নি। রিসেন্টলি কিছুদিন আগে একজন ডিরেক্টর আছে, বেশ ভালো ডিরেক্টর, উনি বললেন, অফার দিলেন, তো করে ফেললাম আর কি। বাট সারপ্রাইজ থাক, নামটাও সারপ্রাইজ থাক, আর দেখি যে কীভাবে কবে আসে। এবং আমরা সেই অপেক্ষায় থাকবো ভাইয়া। আর এই যে কর্পোরেট জায়গাতে সময় দেওয়ার পরে তারপরে এত কিছু করা কিভাবে মেনটেন করেন? এইটা না আসলে আমি অনেক আগে থেকে শিডিউল করে রাখি আর কি। ইনফ্যাক্ট আগামী সপ্তাহে আমি কী করব আমি এটা এই সপ্তাহে মোটামুটি জানি। সো শিডিউল করা থাকলে আসলে কোনো সমস্যা হয় না। আমি হয়তো বা সন্ধ্যা পর্যন্ত কাজ করছি, এরপরে আমি ক্লাবে যাচ্ছি, ক্লাবে যাওয়ার পরে আমি হয়তো বা পুল খেললাম, পুল খেলার পরে দেখা গেলাম আরেকটা ক্লাবে গেলাম, ওখানে গিয়ে টেবিল টেনিস খেলছি, ওই টেবিল টেনিস খেলার পরে আবার একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছি, দিয়ে ওখানে হয়তো বা খাওয়া দাওয়া করলাম, করে বাসায় চলে আসলাম। সো আর বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথেও জড়িত আছি। সো ওই ধরনের কাজগুলো আর জেনারেলি স্যাটারডেতে আমি করি আর কি। সো এগুলো সবগুলোই শিডিউল করা থাকে, এবং শিডিউল করা থাকলে আসলে কোনো কিছু মিস হয় না। হ্যাঁ, একটু 19-20 হতে পারে, যে আমার হয়তো 7টায় যাওয়ার কথা আমি 7:30 গেছি, এটা হতে পারে, বাট এটা তার ঢাকার ট্রাফিকও একটা ফ্যাক্টর। বাট চেষ্টা করে শিডিউলগুলো মেনটেন করতে আর কি। ট্রু ইনডিড। টেবিল টেনিস থেকে মনে আসলো যেটা, যে আপনি টেবিল টেনিস খেলতে দেশের বাইরেও গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সেই গল্পটা যদি একটু বলতেন আমাদের। ওইটাও ইন্টারেস্টিং একটা গল্প। সেটা হচ্ছে যে আমি আসলে টেবিল টেনিস আমরা নরডেমে পড়াশোনা করেছি। তো নরডেমের এখানে কোনো ছেলে পেলে নাই যারা টেবিল টেনিস পারে না, বাট আমি তখন আসলে ওরকম করে পারতাম না, টুকটাক পারতাম। ইভেন আমি দেখা গেছে যে আমার ওয়াইফের কাছেও হেরে গেছি টেবিল টেনিসে, আন্ডার 5ও খেয়েছি, এরকম ছিল। পরে খুলনা রিজিয়নে যখন আমার পোস্টিং হয়, তখন ওখানে আমি খেলার শেষের দিকে খেলা শুরু করি ওখানে টেবিল টেনিস। অ্যান্ড দেন ময়মনসিংহ রিজন যাই, ওখানে রেগুলার খেলতে খেলতে ওখানেই একবার চ্যাম্পিয়ন হলাম, রিজিওনাল চ্যাম্পিয়ন হলাম, সিঙ্গলস অ্যান্ড ডাবলস। তারপরে মাঝখানে অনেক দিন গ্যাপ চলে গেছে, খেলা হয়নি। রিসেন্ট টাইমে যখন নরডেম ক্লাবে আমি জয়েন করলাম, ওখানে জানলাম যে একজন কোচ আছে এখানে। তো চিন্তা করলাম হোয়াই নট, আবার স্টার্ট করি। তো ওনার কাছে শিখতে শিখতে বছরখানেক পরে ওই বললো যে ভাই একটা হবে, সাউথ এশিয়ান একটা ভেটারেন চ্যাম্পিয়নশিপ হবে কোরিয়াতে, যাবেন নাকি খেলতে? সাহস করে চলে গেলাম আমরা 3জন মিলে, এবং খেলে আসলাম। অবশ্যই হেরেছি, সেটা কোনো ব্যাপার না, বাট অংশগ্রহণ করাটা ছিল একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ ওখানে চায়না খেলেছে, কোরিয়া খেলেছে, ম্যাকাও খেলেছে, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া। সো তারা যেইভাবে করে খেলে, আমাদের হয়তো আরও প্র্যাকটিস করতে হবে। এবং আলটিমেটলি গিয়েছি, এনভায়রনমেন্টটা খুব ভালো লেগেছে আর কি। এবং প্ল্যান আছে এবারেও যাবো, ইচ্ছা আছে এবারে মনে হয় জাপানে হবে। সো যদিও এখন একটু প্র্যাকটিসটা কম হচ্ছে কাজের চাপে, বাট প্র্যাকটিস করে প্ল্যান আছে যাবো এই বছর শেষে আবার। তো এই বছর শেষে যদি জাপানে যান, তো এর বাইরে আমি একটু জানতে চাই যেটা, যে আপনি তো ইতিমধ্যে প্রচুর দেশ ঘুরেছেন, সেই দেশের ইউথদের সাথে কথা বলা হচ্ছে, বাংলাদেশেও আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম অনুষ্ঠান করছেন। যদি মেন্টালিটির জায়গাটা বলি, কেমন পার্থক্যের জায়গা আসলে দেখতে পান? আমাদের দেশের যারা আছেন, হচ্ছে যে ছোটো ভাই বোনেরা যারা আছে বা ছেলে মেয়ে যারা আছে, তাদের শেখার আগ্রহটা একটু কম। বা আমরা যতই টেকি বললেও মানে যদি স্ট্যান্ডার্ড দেখি, তাদের বহির্বিশ্বের যে ইয়ত যারা আছে তারা একটু ডিফারেন্ট টাইপের টেকি ওরা, এবং দে প্র্যাকটিস ইট। আমাদের হয়তো বা অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কারণে হয়তো বা ওই টেকনোটাকে ইউটিলাইজ কম করে, হয়তো বা শুধু মোবাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে আমরা, মানে আমাদের দেশের যে ছেলেমেয়েরা। কিন্তু এইগুলোর মাধ্যমেও বা আমাদের এখন তো আসলে অনেক ধরনের প্ল্যাটফর্ম, এখন এআই অনেক কিছু চলে এসেছে, এগুলোকে ক্যাপিটালাইজ কীভাবে করা যায়, এই স্কিলগুলো কীভাবে বাড়ানো যায়, এবং এটা আমার পড়ার ক্ষেত্রে কীভাবে কাজে লাগাতে পারি, বা আমি ফিউচারে যে আমি চাকরিতে যাব,
ওখানে আমি এই স্কিলগুলো কীভাবে ডেভেলপ করব, এই থিঙ্কিংগুলো আসলে আমাদের ছেলে মেয়েদের মাথার মধ্যে আসতে হবে, যেটা খুব কম। তারা আসলে স্কিলের প্রতি মনোযোগটা একটু কম দেয়। মানে এটা আমার কাছে আমাদের মনে হয় একটু শর্টকাটে কাজ করতে চায়, বাট এটা বলবো না যে তারা খারাপ, তাদের মাথা প্রচণ্ড ভালো। এবং আমার মনে হয় এটা যদি কম্বাইন করে বা সিং করে এই জায়গাটায়, তাহলে আরও অনেক ভালো করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে ভাইয়া স্কিলসে যে ফোকাস করবে তারা ইউনিভার্সিটির সময় থেকে তো করে, আপনি বিভিন্ন সেশন করছেন, আমি যদি ভুল না করি লাস্ট আপনার একটা সেশন ব্র্যাক ইউনিভার্সিটি ছিল, আরও অনেকগুলো জায়গাতে হয়তো হচ্ছে, সেখানে মূলত কি নিয়ে কাজ করা হচ্ছে বা স্টুডেন্টদের সাথে কোন জায়গায় কোলাবোরেশন করা হচ্ছে? আমরা মেইনলি কথা বলি ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি, সামনে কি কি ধরনের চাকরি বা ফিউচারে কি জব আছে বা এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করি, এবং তাদের ক্যারিয়ার প্যাথ একটা দেখানোর চেষ্টা করি, বা জব প্রিপারেশন কীভাবে নেবে সেটা নিয়ে কথা বলি। তো এটাতে কিছুটা ওদের ধারণা হয় আসলে কখন থেকে আসলে আমার জবের জন্য কাজ শুরু করতে হবে, বা লিঙ্কডইনে আমার অ্যাকাউন্ট একটা থাকুক, নেটওয়ার্কিংটা ওখানে করা, বা সিনিয়র কোনো মেন্টর। এখন তো আসলে অনেক ইন্ডাস্ট্রি অনেক ভালো ভালো এরা আছেন, সিনিয়ররা আছেন, ওনাদের কাছে মেন্টরশিপ নেওয়া বা অ্যাডভাইস নেওয়া, এইসব জিনিসগুলো যখন বলি তখন অনেকে যোগাযোগ করে আমাদের সাথে, বা আমাদের কলিগ যারা আছে তাদের সাথে যোগাযোগ করে। সো এইভাবে করে মেন্টরশিপ নেয়, অ্যাডভাইস নেয়। ওইটাই চেষ্টা করি সবাইকে আর কি বলার জন্য যে এটা করলে। ওদের রেসপন্সটা কিরকম থাকে? যেমন আপনি ব্র্যাকে কয়েকদিন আগে একটা অনুষ্ঠান করেছেন বা আরও যেগুলো করছেন সেগুলো সম্পর্কে যদি একটু বলতেন। এটা হচ্ছে কি, মানে মেনলি আমি গিয়ে তাদেরকে একটা উপায় বলি যে কীভাবে এগুলো করবে, অ্যান্ড দেন তারা তাদের মধ্যে অনেকে, আমি আই উড সে যে 25% চেষ্টা করে এটা করার জন্য, যে হ্যাঁ একটু নেটওয়ার্কিং রাখি ভাইয়ার সাথে বা স্যারের সাথে, হওয়ার তার হয়তো আইডল কেউ থাকতে পারে, তার সাথে যোগাযোগ করে তাদের কাছে অ্যাডভাইস নেয়। এই জিনিসগুলো আর তাদেরকে বলি এবং তারা চেষ্টা করে ওই জিনিসটা প্র্যাকটিস করতে। আমার সাথে এরকম অনেকে আছে যে হয়তো বা আজ থেকে 4 বছর আগে হয়তো আমি কোনো সেমিনারে গিয়েছি বা ক্লাস নিয়েছি। সো এরকম আছে, অনেকে আছে এখনও পর্যন্ত যোগাযোগ রাখে, তাদের চাকরি হয়েছে, ওই চাকরি নিয়ে ডিসকাশন করে, ভাই এই সমস্যায় পড়েছি বা এটা হচ্ছে কীভাবে সলভ করা যায়। সেই ধরনের বিভিন্ন ধরনের চেষ্টা করি যে পথ চলার সময় তাদেরকে সহযোগিতা করা। একটা জিনিস নিয়ে প্রায় সময় আমি অনেককে কথা বলতে দেখি, অনেকে বলে যে পড়াশোনা শেষ করো তারপর চাকরি করো, অনেকে আবার বলে তুমি পড়াশোনা করতে করতে কিছু না কিছু করো। আসলে আসলে কি করা উচিত, তরুণদের জন্য কি বলবো? আমার কাছে মনে হয় পড়াশোনা করতে করতে করা উচিত, কারণ তাহলে একটা অভিজ্ঞতা হবে। কারণ আমরা এখন যদি বলি, আমরা সবসময় বলি রিসোর্সের অভাব, পাচ্ছি না। এখন চাকরি যদি পড়াশোনা করতে করতে ইন্টার্নশিপ করা, হ্যাঁ সময় তো থাকে একটু, ওই ইন্টার্নশিপ করা বা পার্ট টাইমের কাজ করা, এইটা তার পকেটটাও গরম হলো, আর মানে এই কর্পোরেট এনভায়রনমেন্টটাও তারা শিখতে পারলো, যেটা পরে কী হবে যখন চাকরিতে যাবে প্লাগ অ্যান্ড প্লে টাইপের হবে। সে তো জানে, কারণ এনভায়রনমেন্টটা জানে কর্পোরেট এনভায়রনমেন্ট এরকম। সো ওখানে সে হেল্প করতে পারবে, মানে তাড়াতাড়ি কোপ আপ করতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে প্লাগ অ্যান্ড প্লের কথা যদি বলি, যে এসে যেন কোপ আপ করার জন্য কি কি স্কিলস আসলে মূলত তাদেরকে প্রায়োরিটি দিয়ে শেখা দরকার? আমার মতে যেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা আসলে বিকল্প নাই। আর হচ্ছে যে বিভিন্ন ধরনের আই উড সে যে মাইক্রোসফট এক্সেল বা এই ধরনের পাওয়ার পয়েন্ট, এই জিনিসগুলো জানা থাকা উচিত, কারণ এগুলাই আসলে ইনিশিয়াল লেভেলে এই জিনিসগুলো লাগে। হ্যাঁ, এই ধরনের স্কিল কিছু থাকা ভালো। তারপরে হচ্ছে ডিসিশন মেকিংয়ের, তারপরে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট বলি, এই ধরনের কিছু নেগোসিয়েশন খুবই ইম্পর্টেন্ট। সেই ধরনের স্কিলগুলো যদি শিখে ফেলে, যেটা আসলে কোনো কর্পোরেট এনভায়রনমেন্টে গেলে কোনো ধরনের কোনো সমস্যা হবে বলে মনে হয় না। ইনিশিয়ালি তো আমি হচ্ছে যে তার তো এক্সপিরিয়েন্স বাড়ছেই, প্রথম থেকেই আসলে কেউ স্মুথলি সে চলতে পারবে। আপনার ব্যক্তিগত জীবনে সবচেয়ে বেশি ইন্সপিরেশন কার থেকে পেয়েছেন? আমার এক গুরু আছেন, মানে আমি তার কাছ থেকে ইন্সপিরেশন পেয়েছি এবং স্টিল পেয়ে যাচ্ছি। ওনার নাম মেহুর চৌধুরী, উনি আমাদের সেলস ডিরেক্টর ছিলেন গ্রামীণফোনে। ওনাকে দেখেই আসলে বড় হয়েছি বা ওনাকে ফলো করি অনেক বিষয়। যেটা আমি যদি বলি যে লিডারশিপের একটা ফ্যাক্টর যদি বলি, আমি ওনার কাছ থেকে, উনি একজন কারিশমেটিক লিডার ছিলেন বা আছেন এখনও। ওইটা হতে চাই আমি, অদ্দূর এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি, আমি ওটাই হতে চাই। কারিশমেটিক না হয়, বাট আই উড সে যে আমাকে অনেকে বলে পিপলস লিডার। সো ওই টাইপের লিডার হতে চাই, যাতে সবাই মানে সবাইকে সাহায্য করতে পারি, লিড করতে পারি ফ্রম দ্য ফ্রন্ট। এটাই আর কি চাই আমি। ওনার সাথে কোনো একটা স্মৃতি সম্পর্কে জানতে চাই, যেহেতু উনি আপনাকে লিড করেছেন এমন কোনো একটা সময়। আই টু বিলিভ দ্যাট সাকসেস কামস ফ্রম এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স কামস ফ্রম ব্যাড এক্সপিরিয়েন্সেস। সো অনেক সময় দেখা যায় যে অনেক কোনো একটা ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে, আমরা হয়তো বা একদম মানে ডিমোটিভেটেড হয়ে গেছি, তখন কে একজন হয়তো পাশে থেকে তাকে মোটিভেট করে আবার তাকে কাম ব্যাক করায়। তো আপনার জীবনে এরকম কোনো একটা গল্প যদি আমরা শুনি।
এরকম ধরনের কোনো ইনসিডেন্ট আমার জীবনে হয়নি, কারণ আমি আসলে ওরকম ধরনের কোনো ব্যাড বস ওরকম আসলে কোনো সময় পাইনি আর কি। হ্যাঁ, ব্যাড বস পেলেও আমি চেষ্টা করেছি তাকে মানিয়ে চলতে। একটা জিনিস জানতে হবে যে আমি যদি আমার সুপারভাইজার সম্পর্কে আমার কিন্তু রিড করতে হবে, রিড করে জানতে হবে উনি কোনটা পছন্দ করেন কোনটা পছন্দ করেন না, বা কী ধরনের ফরম্যাটস বা ফর্মস তিনি পছন্দ করেন, কী ধরনের রাইট আপ পছন্দ করেন, এই টোটাল জিনিসটা রিড করতে হবে সুপারভাইজার। রিড করে যদি আমি ওইভাবে করে দিতে থাকি, উনি আর কোনো দিনই ব্যাড থাকবে না, উনি আস্তে আস্তে গুড হয়ে যাবে, কারণ আমি কাজ তো স্মুথলি দিচ্ছি। আর মেহবুব ভাইয়ের কথা যদি বলি, ওনার সাথে একটা ইন্টারেস্টিং গল্প আছে, সেটা বলতে পারি। আর আমি গ্রামীণ ফোন ওনার আগে জয়েন করি, উনি পরে জয়েন করেন আর কি। তো উনি ডিরেক্টর হিসেবে জয়েন করেন। তো ওনার সাথে চিটাগাংয়ে দেখা, আমি তখন চিটাগাংয়ে একটা কাজে গিয়েছিলাম, অ্যান্ড দেন ব্যাক করেছি। সকালবেলা আমাদের আড়ং হাউস ছিল, আড়ং হাউসে লিফটের ওখানে দেখা। তো ভাবতে হচ্ছে আমি সিনিয়র আর কি, যেহেতু আমি সিনিয়র বলতে বোঝাচ্ছি যে আমি আগে জয়েন করা, উনি তো পরে জয়েন করেছেন। তো ওনাকে প্রথমে কেমন আছেন, কালকে চিটাগাংয়ে দেখলাম আপনি, হ্যাঁ তো ভালো। তা ওই জাস্ট জয়েন করলেন, কেমন লাগছে আপনার? বললাম, তারপরে বললাম যে আপনার কোনো হেল্প লাগলে আপনি আমাকে বলেন, আমি তো আসলে অনেকদিন ধরে গ্রামীণ ফোনে আছি। ওনার এই কথাটাই আমার খুব ভালো লেগেছিল যে মানে ছেলেটা ইয়াং একদম, বাট ওই ধরনের কথা ওনাকে বলার সাহস পেয়েছে, উনি তো ডিরেক্টর। তারপরে ওটা বলা, তখন থেকেই উনি আমাকে পছন্দ করা শুরু করছেন। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা হিতে বিপরীত হতে পারতো। হতে পারতো, বাট হি ইজ এ ক্যারিজমেটিক লিডার, সো এটা হবে না। হি ইজ ভেরি ওয়াইজ অ্যাকচুয়ালি। আচ্ছা ভাইয়া, আপনার ফিনটেক নিয়ে এখন যে জার্নিটা চলছে, এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা কি পরিকল্পনা বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে কেমন মনে হয় আপনার কাছে? এটা তো মেইনলি ফিনটেক ইন্ডাস্ট্রি ইটস আ ওয়াইড রেঞ্জ। আমরা আসলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে নামছি, এবং এটার অপরচুনিটি বাংলাদেশে হিউজ আছে। 2-3টা প্লেয়ার চলছে, মানে অ্যাক্টিভলি কাজ করছে, বাট এখানে আরও প্লেয়ার আসার সুযোগ আছে এবং অপরচুনিটি আছে। কারণ আলটিমেটলি তো যদি বলি, আমরা সবাই চাই এটা ক্যাশলেসের দিকে চলে যাক। হ্যাঁ, সো বহির্বিশ্বে এই জিনিসটা হচ্ছে, আমাদের দেশেও আস্তে আস্তে করে এটা হবে, বাট ইট উইল টেক টাইম। বাট এই ফিনটেক বলি বা মোবাইল ফিনান্স সার্ভিস বলি, এটাই আস্তে আস্তে একদিকে একটা সময় ক্যাশলেসের দিকে নিয়ে যাবে, এবং এটাই আসলে ভবিষ্যৎ আছে। তাহলে এমএফএস এর কথা যখন বলছিলাম, 2-3টা প্লেয়ারের কথা বলছিলাম, দেখা যায় যে প্লেয়ার প্রথমে আসে সেই পুরো ইন্ডাস্ট্রি দখল করে ফেলে। সেই জায়গায় পসিবিলিটিসের জায়গা আসলে কতটুকু থাকে এই জায়গায় লিড করার? ব্যাপারটা হয় কি, যে যারা প্রথমে আসে তারা তো অবশ্যই একটা লিড নিয়ে একটা লেভেলে চলে যায়, বাট এখানে যখন আদার প্লেয়াররাও আসে, যেই কাজটা বড় প্লেয়ারটা করছে না, সেই কাজগুলো করে একটি ইউনিক ওয়েতে যেতে হবে, যাতে একটা পাঙ্গা দেওয়া যায় বা একটা শেয়ার নেওয়া যায়, এটা করা যায়। আর সবচেয়ে বড় কথা, শেয়ার নেওয়াটা আসলে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে মার্কেটে হচ্ছে স্কোপ অনেক, অপরচুনিটি অনেক, রেগুলার এটার মার্কেটটাও বাড়ছে। যদি ভালো কিছু করা যায়, ভালোভাবে করা যায়, তাহলে কিন্তু এইখানে একটা মার্কেটটাও গ্র্যাব করা সম্ভব। আপনাকে অনেকে পিপলস লিডার বলে, পিপলস লিডার হওয়ার জন্য আসলে কোন কোন গুণ থাকা প্রয়োজন মনে হয় আপনার কাছে? অনেক পজিটিভ থাকতে হয়, তারপরে হচ্ছে যে ইজি গোয়িংও হতে হয়, বাট এটা ব্যালেন্স করতে হয়। ইজি গোয়িং ডাজন্ট মিন যে একদম পুরো খুলে দেওয়া, বাট হচ্ছে যে ইজি অ্যাক্সেস থাকাটা খুবই জরুরি দরকার। এবং আমার কাছে মনে হয় কোনো জিনিস নেগেটিভ নেওয়া উচিত না, এবং সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে যে ইউ হ্যাভ টু বি ভেরি গুড লিসেনার, শুনতে হবে। আমরা তো দেখা যায় যে জুনিয়র এসে কোনো কিছু বলার আগে আমরা বলে দিই, হ্যাঁ আমি জানি ওরকম, বাট অ্যাকচুয়ালি ওটা কোনো, পুরো কথাটা শুনি অ্যান্ড দেন তারপরে বলি। সো এরকম অনেক ধরনের গুণ বলতে হবে, যে থাকতে হবে। সবচেয়ে বড় কথা, মানুষের সাথে মিশতে হবে, মিশে তার সম্বন্ধে জানতে হবে, অ্যান্ড ওই অনুযায়ী কাজও করতে হবে। মানে এখানে কিন্তু যদি আমার সাথে 5-6 জন কাজ করে, 5-6 জন সম্পর্কেই জানতে হবে, এবং কে কি পছন্দ করে না করে প্রত্যেকের সাথে কাস্টমাইজভাবে মিশতে হবে। তাহলেই কিন্তু ওই আন্তরিকতা বাড়ে, অ্যাকসেপ্টেন্স হওয়াটা দরকার কিন্তু উভয় পক্ষে। তখনই দেখা যাবে যে আসলে সম্পর্কটাও খুব ভালো থাকে, এবং পিপলস লিডার ওইভাবে করে হওয়া যায়। আপনি ঢাকায়ও কাজ করেছেন, ঢাকার বাইরেও কাজ করেছেন, ঢাকার ইউথদের সাথেও কাজ করছেন, ঢাকার বাইরের ইউথদের সাথেও কাজ করছেন। ঢাকার বাইরে যে ট্যালেন্ট ছেলেপেলেগুলো আছে, তাদেরকে আসলে কিভাবে এই কর্পোরেটের জায়গায় নিয়ে আসা যায়, বা তাদের আসলে কিভাবে আসা উচিত বলে আপনার কাছে মনে হয়? এটা অনেক ওদের, আমি একটা জিনিস বলবো যে ঢাকার বাইরে যেই ছেলে মেয়েরা আছে, তারা আসলে একটু কনফিউজ থাকে বা কনফিডেন্সের একটু অভাব থাকে, বাট ওই জায়গাটা কনফিডেন্স বিল্ড আপ করার একটাই উপায় হচ্ছে, একটা উপায় না, অনেকগুলো উপায় আছে এখন। যেহেতু এখন ইউটিউব আছে বা লার্নিং অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, এডেক্স আছে বা কোর্সেরা আছে, এরকম ধরনের অনেক ধরনের বিষয়গুলো নিজেকে অ্যাসেস করতে হবে, আমি কোন জায়গায় দুর্বল,
এবং ওই জায়গাটাকে স্ট্রং করার জন্য দরকার ওখান থেকে কোর্সগুলো করুক, করে বা অন্যান্য ট্রেনিং এ থেকে ট্রেনিং নিতে পারে, নিয়ে দেন স্ট্রং হয়ে দে ক্যান কাম হিয়ার। এবং রিজিয়নালিতে এখন অনেক ধরনের চাকরি আছে, হচ্ছে, অনেক ইন্ডাস্ট্রি যাচ্ছে, সো ওখানেও তারা অ্যাপ্লাই করে ওই জায়গাগুলোয় কাজ করতে পারবে। এবং স্কিলটাও ডেভেলপ করে যেতে হবে, যদি আমি মনে করি যে স্কিল না ঠিক করি তাহলে হবে না। আপনি তো অনেকগুলো দেশ ঘুরেছেন, আপনার পছন্দের দেশ কোনটা? আমার কাছে রিসেন্ট টাইমে গিয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে অস্ট্রেলিয়াতে গিয়ে। অস্ট্রেলিয়া, আমার ছেলে মেলবোর্নে থাকে, ও পড়াশোনা করছে ওখানে, সো মেলবোর্ন শহরটা আমার কাছে খুব ভালো লেগেছে। মানে বাংলাদেশ ছাড়ার আমার কখনোই ইচ্ছা নেই, যদি কোনো সময় যদি ছাড়তে হয় ওখানে গিয়ে থাকবো আর কি, এরকম মনে হয়। বাট বাংলাদেশ ছাড়ার কখনোই ইচ্ছা আমার এখনো পর্যন্ত নাই আর কি। আপনার ছেলের প্রসঙ্গ যেহেতু আসলে আপনার পরিবার এবং ছেলের কথা জানতে চাই। ও তো জেনজি, তো জেনজির সাথে কিভাবে কোপ আপ করছেন বা কি ডিফারেন্স আপনি দেখতে পান? ডিফারেন্স আসলে ওরকম, ওই যে ওরা আমি একটু আগেও বলছিলাম যে ওরা আসলে একটু টেকি টাইপেরই হয় এবং ওদের মাথা অনেক ভালো। সবচেয়ে বড় কথা, ওর সাথে আমি একদম পুরো ফ্রেন্ডের মতো মিশি। ওর যদি কোনো ক্লোজ ফ্রেন্ড থাকে, আই এম ওয়ান অফ দ্য ক্লোজ ফ্রেন্ড, তার যে সব কিছু আমাকে বলে। সো ওরকম লেভেলের আসলে ফ্রেন্ড হয়ে গেছি। সো জেনজিদের সাথে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে ওদের সাথে খুব ফ্রেন্ডলি বিহেভটা করতে হবে, কিন্তু ফ্রেন্ডলি বিহেভ করার তাকেও বুঝতে হবে। হ্যাঁ, ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা বলি, ওই জিনিসটা থাকাটা দরকার প্রত্যেকটা বাবা মায়েরই, যে ছেলে কী চাচ্ছে বা মেয়ে কী চাচ্ছে এই জিনিসটা জেনে ওই অনুযায়ী অ্যাক্ট করলে ভালো হবে। স্ট্রিক্ট আমি বলবো এই জায়গাটা ব্যালেন্স করা দরকার, বাট মোর ফ্রেন্ডলি হলে বেটার। তাহলে হবে কি যে দে আর ভেরি সেন্সিটিভ, সো এই সেন্সিটিভনেসটাই এই ধরনের ফ্রেন্ডশিপ যদি থাকে ছেলে বা মেয়ের সাথে, এটা অনেক হেল্প করবে যে তাকে গাইড করা, এবং তারাও এরকম করে কথা শুনবে আর কি। আমার কাছে তাই মনে হয়, আমি ওইভাবে করেই মিশি আমার ছেলের সাথে। যেহেতু বন্ধুর মতো করে আপনি ছেলের সাথে মিশছেন, এটা থেকে একটু জানতে চাই আপনার বন্ধু ভাগ্য আসলে কিরকম? আপনার যারা বন্ধু রয়েছেন, কর্পোরেটে হতে পারে বা ব্যক্তিগত জীবনে যারা আছেন, তাদের ব্যাপারে যদি কিছু বলেন। আমার আসলে অনেক বন্ধু, মানে এটা অবশ্য আমি নিজেও খুব পছন্দ করি। এই কারণে হচ্ছে যে আমি নেটওয়ার্কিং পছন্দ করি, তো জন্য আমার বন্ধু অনেক বেশি। স্কুলের ফ্রেন্ড আছে, স্কুলে আবার ভাগ আছে, যেমন কথা একটা সময় মিডল ইস্টে ছিলাম, কাতারে ছিলাম, সো ওখানে আমার বন্ধু বান্ধব আছে। তারপরে ইস্পানিতে পড়েছি আমি, কুমিল্লায়, ওখানকার বন্ধু বান্ধব আছে। তারপরে নরডাম কলেজের বন্ধু বান্ধব শেষই নাই। এখন নরডাম ক্লাবের কারণে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যাচের বন্ধু বান্ধব আছে এখন, বিভিন্ন ব্যাচের। তারপরে তো সিটি কলেজে আমি পড়েছি, ওইখানকার বন্ধু বান্ধব আছে। আইসিএমে পড়েছি, ওখানকার বন্ধু বান্ধব আছে। সো বিভিন্ন জায়গায়, তারপরে আবার এমবিএ করেছি, ওখানকার বন্ধু। সো অনেক বন্ধু বান্ধব, বাট অনেক বন্ধু বান্ধব আছে, এর মধ্যে ডেফিনেটলি 2-3 জন অনেক ক্লোজ। তাদের সাথে আমার সম্পর্কটা অন্য লেভেলই। কারোর সাথে যে খারাপ সেটা বলছি না, প্রত্যেকের সাথে আমার সুসম্পর্ক, কিন্তু অনেকের সাথে থেকে যে অনেক ক্লোজ একটা ইয়ে থাকে যাদের সব কিছু বলা যায়। সো ওরকম 2-3 জন বন্ধু আমার আছে। একটা কথা প্রায় সময় বলা হয় যে নেটওয়ার্ক ইজ নেটওয়ার্থ। তো সেই নেটওয়ার্ক করার জন্য আসলে কোন পলিসিটা একটা নতুন ছেলে যার কোনো নেটওয়ার্ক নেই সে অবলম্বন করতে পারে? কারণ দেখা গেল সে কারোর সাথে মিটিং করতে চাবে, কেউ হয়তো তাকে পাত্তা দিচ্ছে না, তো তার আসলে করণীয়টা কি থাকে? এটাই করতে হবে যে প্রথমে বন্ধু বানাতে হবে, এবং বন্ধুর পরে বন্ধুর বন্ধুকে বন্ধু বানাতে হবে। অ্যান্ড দেন তার যদি কোনো সিনিয়র ভাই থাকে, সিনিয়র ভাই হেল্প নেওয়া লাগবে। আমরা অনেক সময় দেখা যায় যে আমি পাচ্ছি না, আমার কোনো সিনিয়র ভাইকে বললাম যে ওই জায়গায় তোমার নেটওয়ার্কটা নাই, কোনো জায়গায় লিড দিতে পারবেন কিনা। দেখা যায় অনেক সময় ওনারা পারছেন, বা ওরা না পারলে হয়তো আমার বন্ধু বান্ধব পারছে। ঠিক এইভাবে করেই কিন্তু নেটওয়ার্কিং করতে হয়। অ্যান্ড আমি বলবো যে বিভিন্ন অ্যাসোসিয়েশনে যোগ দেওয়া, এই জায়গাটায় অনেক নেটওয়ার্কিং হয়। অনেক সময় বিভিন্ন সেমিনার হয়, অনেক সিনিয়ররা থাকেন, বা প্যানেল ডিসকাশন হয়, ওইখানে যারা থাকেন ওই সিনিয়রদের সাথে যোগাযোগ করা, কথা বলা, এইভাবে করে করে আস্তে আস্তে নেটওয়ার্ক হয়ে যায়, অনেক বড় নেটওয়ার্ক করা সম্ভব। এবং এই নেটওয়ার্কটা যে কাজে লাগে সেটা আমি এখন কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ আমার কর্মক্ষেত্রে দেখা যায় যে এই নেটওয়ার্ক আমার অনেক হেল্প করছে। আমার কোনো জায়গায় গভর্নমেন্ট জায়গায় কোনো জায়গায় আমার এন্ট্রি নিতে হয়, বা এইভাবে দেখা যাচ্ছে আমার ছোটো ভাই আছে বা বড় ভাই আছে, ওনাদের সাথে কথা বলে চলে যাচ্ছি। বা কোনো একটা অফিসে যেতে হবে, একটা মিটিং করতে হবে, ওখানে দেখা যায় ছোটো ভাই আছে বা বড়ো ভাই আছে, কথা বলে চলে যায়। এই নেটওয়ার্কটাই আসলে আমাকে হেল্প করেছে এখন। যে নতুন কোম্পানিতে গেলাম, সো কোনো জায়গায় ঢোকা তো খুব মুশকিল, কিন্তু খুব সহজে আমার মানে ডোর ওপেন করতে পারছি বিকজ অফ দিস নেটওয়ার্ক। দ্যাটস গ্রেট। 28 বছর লম্বা ক্যারিয়ার আপনার, এই 28 বছরের জার্নি থেকে কোনো একদিনের অভিজ্ঞতা জানতে চাই। কোনো একদিনের অভিজ্ঞতা? হ্যাঁ, যেটা আপনি কখনো ভুলতে পারবেন না। এটা তো অনেক করে প্রশ্ন হয়ে গেল। গ্রামীণ ফোনের ঢোকার কথাটা বলি, কারণ হচ্ছে যে ওই যে বললাম যে বন্ধু অ্যাপ্লিকেশন দিয়ে দিল, এ করলো, আমি ইন্টারভিউ দিতে গেলাম এবং টেকনোলজি ডিভিশনের জন্য ইন্টারভিউ দিলাম। এত সহজে যে ইন্টারভিউটা ভালো হবে আমি বুঝেই নি আর কি। সো হয়ে গেল। সেকেন্ড দিন আমি যেটা আসলে ভুলি না কখনই, সেটা হচ্ছে যখন আমি জয়েন করলাম, যেদিন এগ্রিমেন্ট সাইন করলাম,
আমি আমার সুপারভাইজারকে বললাম যে আমার আসলে আমি তখন আইসিএমে পড়ি, যে আমার একটা পরীক্ষা আছে। হ্যাঁ, তো আমি পরীক্ষাটা দিতে যাওয়া দরকার, কারণ আমার জয়েন করার কথা ছিল আরও 1 সপ্তাহ পরে। বাট গ্রামীণ ফোন থেকে রিকোয়েস্ট করেছে যে 1 সপ্তাহ আগে জয়েন করার জন্য। আমি জয়েন করেছি, কিন্তু আমার দুপুরবেলা পরীক্ষা ছিল। তা আমার সুপারভাইজার বললো, ইউ ডোন্ট ওয়ারি, ইউ গো, ইউ টেক মাই কার অ্যান্ড ইউ গো গিভ দ্য এক্সাম। কারণ ওটা একটা ওয়াও ফিল হলো আর কি। হ্যাঁ, যে আমি জয়েনও করতে পারলাম না, উনি আমার সুপারভাইজার, উনি ওনার গাড়ি দিয়ে দিল এবং গাড়ি করে আমি পরীক্ষা দিতে গেলাম। এবং উনি আবার এটাও বলে দিয়েছিল, গাড়িটা তোমার কাছে রেখে তুমি পরীক্ষা শেষ হলে এটা দিয়ে বাসায় চলে যাও। সোয়ান আমি ওটাতে বাসাও চলে গেলাম, এবং প্রথম দিনের এক্সপিরিয়েন্স এত ভালো, এই এক্সপিরিয়েন্স আসলে আর কখনোই ভোলার না আর কি। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। শেষে এসে জানতে চাই যে আর কি কি পরিকল্পনা রয়েছে, যেহেতু আপনি লিখছেন, কবিতা আবৃত্তি করছেন, অভিনয় তো আপনাকে পাচ্ছি, খেলাধুলাও পাচ্ছি, আর কি কি করার পরিকল্পনা রয়েছে যদি বলতেন। ওরকম না, আসলে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে নিজেকে সুস্থ রাখাটা খুব ইম্পর্টেন্ট। সো সুস্থ রাখার জন্য আসলে যা যা করা দরকার সেটাই করছি। তার মধ্যে খেলা একটা, রেগুলার আমি খেলি এখনও। এটা আসলে আমাকে জীবিত করে রেখেছে বা সুস্থ রেখেছে হচ্ছে। আর অফকোর্স নেটওয়ার্কিং তো ওগুলো করতেই থাকবো। আর যখনই নাটক টাটক এগুলো যখনই সময় সুযোগ থাকবে ওগুলো করবো। আর দেশ বিদেশ ঘুরবো। আর চাকরি তো করছি, দেখি কতদিন করা যায়। আর দেশ ছাড়বো না, এটা দ্যাটস ফর শিওর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো। আজকের মতো মুদ্রার এপিটোপিট থেকে আমি আরজে শান্ত বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে।